দেখো, আমরা আগের ক্লাসে অ্যালকোহলের রাসায়নিক ধর্ম সম্বন্ধে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব ফেনলের রাসায়নিক ধর্ম। খুবই গুরুত্বপূর্ণ, বেশ কিছু বিক্রিয়া আছে, কিছু প্রশ্ন এখান থেকে আসতে পারে। খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। দেখো, আমরা আলোচনা করি, সেটা হচ্ছে ফেনলের রাসায়নিক ধর্ম। তোমরা ফেনল মানে জানো যে বেনজিন বলে যদি OH মূলক থাকে তাহলে আমরা তাকে ফেনল বলি। এর ক্ষেত্রে রাসায়নিক ধর্ম দুটো কারণের জন্য হয়। একটা হচ্ছে শুধুমাত্র OH মূলকের জন্য, আর দ্বিতীয় হচ্ছে বেনজিন বলের উপস্থিতির জন্য। দুই ধরনের রাসায়নিক বিক্রিয়া আমরা দেখতে পাই। তার মধ্যে প্রথমে আমরা যেটা আলোচনা করব OH গ্রুপের জন্য রাসায়নিক ধর্ম। তা OH গ্রুপের জন্য যে রাসায়নিক ধর্ম, তার মধ্যে আমরা দেখতে পাই ফেনলের আম্লিক ধর্ম। ফেনলের আম্লিক ধর্ম বলতে বোঝাচ্ছে আমাদের এই যে ফেনলিক OH, এই OH-টা দেখা যায় খুব সহজেই ধাতু বা ধাতু সদৃশ মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়। ধাতু বা ধাতু সদৃশ মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়। যখনই কোনো হাইড্রোজেন ধাতু বা ধাতু সদৃশ মূলক দ্বারা প্রতিস্থাপিত হবে, তখনই আমরা সেই যৌগটার যে রাসায়নিক ধর্ম, সেই ধর্মকে আমরা বলছি তার আম্লিক ধর্ম দেখাচ্ছে। তাহলে ধাতু সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করছে, সোডিয়াম ফেনক্সাইড প্লাস হাইড্রোজেন গ্যাস পাওয়া যাচ্ছে। তুমি যদি ক্ষারের সঙ্গে বিক্রিয়া দেখো, তাহলে কি দেখবে? ফেনলের সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় তৈরি হচ্ছে সোডিয়াম ফেনক্সাইড আর জল। তাহলে দেখো, ক্ষারের সঙ্গে বিক্রিয়া করেও লবণ এবং জল গঠন করছে। তাহলে আমরা বলবো কি ফেনল একটি আম্লিক পদার্থ। এবং দেখা যায় যে ফেনলের যে আম্লিক ধর্ম, তা কিন্তু সাধারণ যে অ্যালকোহল, অ্যালফিটিক অ্যালকোহল, তার তুলনায় বেশি। যেমন এখান থেকে ধরো একটা প্রশ্ন দিয়ে দেয় যে ইথানল ও ফেনল কোনটি অধিক আম্লিক ও কেন? দেখো, ইথানল হচ্ছে CH3CH2OH, আর ফেনল হচ্ছে বেনজিন বলের সঙ্গে OH। তা যদি আমি এখানে H+ আয়ন মুক্ত করে দিই, তাহলে তৈরি হবে CH3CH2O-, আর এখানে যদি আমি H+ মুক্ত করি, তাহলে তৈরি হচ্ছে ফেনক্সাইড আয়ন। তা এই যে ফেনক্সাইড আয়ন, এই ফেনক্সাইড আয়ন কিন্তু আসলে একটা রেজোন্যান্স স্টেবিলাইজড অ্যানায়ন। দেখো, এই ফেনক্সাইড আয়নের ক্ষেত্রে এই O- এর ইলেকট্রন এখানে আসলো, তাহলে এটা এখানে খুলে গেল। আবার এটা এখানে আসলো, এটা এখানে খুলে গেল।
আবার এটা এখানে আসলো, এটা খুলে গেল। তো দেখো এই ফেনক্সাইড আয়নের ক্ষেত্রে কিন্তু আমরা একাধিক রেজোনেন্স গঠন দেখতে পাচ্ছি, কিন্তু এই গঠনে দেখো কোনো পাই বন্ড নাই, তার জন্য এখানে কিন্তু রেজোনেন্স হয় না। তো তোমরা জানো যে অ্যাসিডের অম্লত্ব এই কনজুগেট বেস বা অনুবন্ধী ক্ষারের স্থায়িত্বের উপরে নির্ভর করে। তাহলে যেহেতু ফেনল থেকে উৎপন্ন ফেনক্সাইড আয়ন যেটা অনুবন্ধী ক্ষার, সেটা রেজোনেন্স দ্বারা স্থায়িত্ব লাভ করছে, তার জন্য দেখা যায় ফেনলের অম্লত্ব ইথানলের থেকে বেশি, কারণ ইথানলের ক্ষেত্রে কোনো রেজোনেন্স গঠন পাওয়া যাচ্ছে না। তাহলে মাথায় রাখবো ফেনলের অনুবন্ধী ক্ষার রেজোনেন্স গঠনের জন্য অধিক স্থায়ী, কিন্তু ইথানলের অনুবন্ধী ক্ষার কম স্থায়ী। ইথানলের অনুবন্ধী ক্ষার কম স্থায়ী, কারণ এখানে কোনো রেজোনেন্স হচ্ছে না। তাই ইথানল অপেক্ষা ফেনল অধিক আম্লিক, তার জন্য ইথানল অপেক্ষা ফেনল বেশি অম্লধর্মী। আবার মাথায় রাখবে এই ফেনলের যে অম্ল ধর্ম, এটা কিন্তু বেঞ্জিন বলে উপস্থিত গ্রুপের প্রকৃতির উপরে নির্ভর করে। যদি দেখা যায় যে ইলেকট্রন উইথড্রয়িং কোনো গ্রুপ যুক্ত আছে, তাহলে অম্লত্ব বৃদ্ধি পায়, আর যদি কোনো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ যুক্ত থাকে, তাহলে ফেনলের অম্লত্ব হ্রাস পায়। তাহলে কি বলছি, ফেনলের অম্লত্ব বেঞ্জিন বলয়ের সঙ্গে যুক্ত গ্রুপের ওপর নির্ভর করে। ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ উপস্থিত থাকলে অম্লত্ব বাড়ে ও ইলেকট্রন ডোনেটিং গ্রুপ যুক্ত থাকলে অম্লত্ব হ্রাস পায়। মানে কি, তুমি ধরো বেঞ্জিন বলে একটা NO2 গ্রুপ জুড়বে, আর বেঞ্জিন বলে তুমি ধরো একটা OCH3 গ্রুপ জুড়বে। তাহলে NO2 গ্রুপ যেহেতু ইলেকট্রন টানছে, তাহলে সামগ্রিকভাবে বেঞ্জিন বলয় থেকে ইলেকট্রন কিন্তু অপসারণ ঘটছে, তাহলে এই OH বন্ড থেকে ইলেকট্রন অক্সিজেন দিকে সরে যাবে, তাহলে বন্ডটা হয়ে যাবে দুর্বল। আর এখানে OCH হচ্ছে ইলেকট্রন ডোনেটিং, তাহলে স্বাভাবিকভাবে ইলেকট্রন বেঞ্জিন বলয়ের দিকে যাবে, তাহলে ইলেকট্রনের ঘনত্ব OH বন্ধনে বাড়বে। যদি OH বন্ধনে ইলেকট্রনের ঘনত্ব কমে যায়, তাহলে বন্ধন দুর্বল হয়, সহজেই H+ আয়ন মুক্ত করে। আর যদি OH বন্ধনে ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি পায়, তাহলে বন্ধন শক্তিশালী হবে,
আর বন্ধন শক্তিশালী হলে H+ আয়ন সহজে মুক্ত হবে না। তার জন্য দেখা যায় যে নাইট্রো গ্রুপের উপস্থিতিতে ফেনলের অম্লত্ব বাড়ছে, কিন্তু মিথক্সি গ্রুপের উপস্থিতিতে ফেনলের অম্লত্ব হ্রাস পাচ্ছে। আবার দেখো এখানে একটা এরকম প্রশ্ন আসে, খুবই কমন প্রশ্ন। ধরো বললো অর্থো নাইট্রোফেনল, মেটা নাইট্রোফেনল ও প্যারা নাইট্রোফেনল এদের অম্লত্ব তুলনা। তাহলে দেখো অর্থো নাইট্রোফেনল এই অবস্থায় আছে, মেটা নাইট্রোফেনল এই অবস্থায় আছে, আর প্যারা নাইট্রোফেনল এই অবস্থায় আছে। তাহলে লক্ষ্য করো এই NO2 গ্রুপ ইলেকট্রন উইথড্রয়িং রেজোনেন্সের সাহায্যে পাই বন্ড আছে ইলেকট্রন টেনে নিল। তাহলে নাইট্রোজেনের মাথায় হলো প্লাস চার্জ। এবার নাইট্রোজেনে যখনই প্লাস চার্জ হবে তখন এই পাই ইলেকট্রন এখানে চলে আসলো, তাহলে এই কার্বনের মাথায় প্লাস চার্জ আসছে। এখানে লক্ষ্য করো ইলেকট্রন গেল, তাহলে নাইট্রোজেনে প্লাস চার্জ, এই ইলেকট্রন এখানে গেল, এখানে প্লাস চার্জ, এই ইলেকট্রন এখানে আসলো, এখানে প্লাস চার্জ, আবার রেজোনেন্সে এই ইলেকট্রন এখানে আসলো, এখানে প্লাস চার্জ। এখানে লক্ষ্য করো নাইট্রোজেনে প্লাস চার্জ, এইখানে প্লাস চার্জ, এইখানে প্লাস চার্জ। তাহলে দেখো অর্থ এবং প্যারা পজিশন যখন NO2 টা আছে তখন যে কার্বনের সঙ্গে OH মূলক যুক্ত আছে সেই কার্বনে ধনাত্মক আধান আসছে, কিন্তু মেটার ক্ষেত্রে দেখো যে কার্বনটাই OH মূলক যুক্ত আছে সেই কার্বনে কিন্তু কখনোই ধনাত্মক আধান আসতে পারছে না। তাহলে যদি ধনাত্মক আধান না আসে তাহলে দেখা যাবে কি এইখানে ধনাত্মক আধান আসার ফলে এর যে ইলেকট্রনের উপরে টান, অক্সিজেন ইলেকট্রনের উপরে যে টান, এখানে যে টান, তার তুলনায় এখানে কি হচ্ছে টানটা কম। তাহলে এখানে যদি ইলেকট্রনের উপর আকর্ষণ কম থাকে তাহলে OH বন্ধনের ইলেকট্রন ঘনত্ব বেশি, স্থায়িত্ব বেশি। আর এখানে যেহেতু ইলেকট্রন সরে যাচ্ছে বেশি তাহলে OH বন্ধন এইগুলোর ক্ষেত্রে অধিক দুর্বল। তার জন্য দেখা যায় যে মেটা নাইট্রোফেনল সব থেকে কম আম্লিক। তাহলে অম্লত্ব যখন সাজাবো তাহলে মেটা নাইট্রোফেনল সব থেকে কম। এবার প্রশ্ন হচ্ছে অর্থ আর প্যারা দুটোর ক্ষেত্রে দেখো যে কার্বনের সঙ্গে OH মূলক যুক্ত আছে সেই কার্বন ধনাত্মক আধান লাভ করছে। তাহলে এখন কোনটা বেশি H+ দেবে? অর্থর ক্ষেত্রে লক্ষ্য করো এই অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেন আর পার্শ্ববর্তী এখানে অক্সিজেন থাকায় এখানে একটা হাইড্রোজেন বন্ধন হয়ে যাচ্ছে, কিন্তু এখানে দেখো OH আর NO2 এর মধ্যে অনেক দূরত্ব থাকায় এখানে কিন্তু ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং সম্ভব নয়। যেহেতু এখানে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ধন সৃষ্টি হচ্ছে তার জন্য দেখা যাবে এই হাইড্রোজেন সহজে মুক্ত হবে না। তুলনামূলকভাবে প্যারা পজিশনের NO2 গ্রুপ থাকার জন্য H+ আয়ন সহজে মুক্ত হয়। তাহলে আমরা দেখব মেটা নাইট্রোফেনল সবথেকে কম, তারপরে হবে অর্থো নাইট্রোফেনল, আর সবথেকে বেশি হচ্ছে প্যারা নাইট্রোফেনল। তাহলে এরকম ভাবে আমরা এদের অম্লত্বের তুলনা করছি। তাহলে অর্থো নাইট্রোফেনল, মেটা নাইট্রোফেনল এবং প্যারা নাইট্রোফেনলের মধ্যে সবথেকে কম আম্লিক মেটা নাইট্রোফেনল, তারপরে অর্থো নাইট্রোফেনল, আর সবথেকে বেশি হচ্ছে প্যারা নাইট্রোফেনল।
নেক্সট দেখো আমরা তাহলে অ্যাসিড ধর্ম আলোচনা করলাম, আম্লিক ধর্ম। এরপরে আমরা যে রাসায়নিক বিক্রিয়ায় আসব সেটা হচ্ছে অ্যাসিড ক্লোরাইড এবং অ্যাসিড অ্যানহাইড্রাইড এর সঙ্গে বিক্রিয়া। অনেকগুলো বিক্রিয়া আছে। অ্যাসিড ক্লোরাইড ও অ্যাসিড অ্যানহাইড্রাইড এর সঙ্গে বিক্রিয়া। দেখো ফেনলের সঙ্গে যদি আমি অ্যাসিড ক্লোরাইড হিসেবে অ্যাসিটাইল ক্লোরাইড নিই, আর তোমরা জানো এখানে পিরিডিন দিতে হয়, আগে এটাও পড়েছো অ্যালকোহলে। তাহলে এখান থেকে এইচ আর এখান থেকে সিএল বেরিয়ে যাবে। তাহলে তৈরি হবে কি OCO CH3। তাহলে এটাকে বলবো আমরা ফিনাইল অ্যাসিটেট। তাহলে যৌগটার নাম হচ্ছে ফিনাইল অ্যাসিটেট। একই রকম ভাবে আমরা ফেনলের সঙ্গে যদি বেনজোইল ক্লোরাইডের বিক্রিয়া ঘটাই, C6H5COCl, বেনজোইল ক্লোরাইড, এখানেও তুমি একটু ক্ষারীয় পদার্থ দেবে, পিরিডিন দিতে পারো, সোডিয়াম হাইড্রোক্সাইড দিতে পারো। তাহলে একই রকম ভাবে HCl এখান থেকে বেরিয়ে গেল। তাহলে তৈরি হবে কি OC ডবল বন্ড ও C6H5। তাহলে ওটাকে বলেছিলাম ফিনাইল অ্যাসিটেট, এটাকে বলবো ফিনাইল বেনজোয়েট। তাহলে এই যৌগটার নাম হচ্ছে ফিনাইল বেনজোয়েট। বুঝতে পারলে? তাহলে এই যে বিক্রিয়াগুলো, এগুলো হচ্ছে অ্যাসিড ক্লোরাইড জাতীয় যৌগের সঙ্গে বিক্রিয়া। এছাড়াও অ্যাসিড অ্যানহাইড্রাইড, তোমরা এই বিক্রিয়াও পড়েছো, নতুন তোমাদের কাছে নয়। যেমন অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, এর সঙ্গে তুমি যদি গাঢ় H2SO4 দাও, আগের অংশেও দেখবে সেম রিঅ্যাকশন ছিল, গাঢ় H2SO4, তাহলে এখান থেকে H আর এখান থেকে CH3 অংশটা বেরিয়ে যাবে। তাহলে বাকি থাকছে কি OCOCH3 প্লাস CH3COOH। তাহলে এখানেও দেখো তৈরি হয়ে গেল ফিনাইল অ্যাসিটেট। তাহলে ফিনাইল অ্যাসিটেট যৌগ এভাবে আমরা অ্যাসিটিক অ্যানহাইড্রাইড থেকে তৈরি করতে পারছি। নেক্সট দেখো গুরুত্বপূর্ণ বিক্রিয়া একটা, সেটা হচ্ছে অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া। আমি ফেনলের সঙ্গে যদি অ্যামোনিয়া আর জিঙ্ক ক্লোরাইড দিয়ে দিই, তাহলে দেখা যায় OH গ্রুপটা প্রতিস্থাপিত হয় NH2 গ্রুপ দিয়ে, তখন এটাকে বলা হচ্ছে অ্যানিলিন। তাহলে অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া ঘটালে তৈরি হচ্ছে অ্যানিলিন। এছাড়াও দেখবে গত বছর তোমরা পড়েছো জিঙ্ক চূর্ণের সঙ্গে বিক্রিয়া। বেনজিন উৎপাদনের ক্ষেত্রে গত বছর পড়েছিলে যে ফেনলের সঙ্গে জিঙ্ক চূর্ণ মিশিয়ে
যদি আমরা পাতন করি তাহলে OH মূলকটা খুলে যায়, তার ফলে তৈরি হয়ে যাচ্ছে বেনজিন। তাহলে ফেনল থেকে এভাবে আমরা বেনজিন রূপান্তর করতে পারি। নেক্সট দেখো গ্রিগনার্ড বিকারকের সঙ্গে বিক্রিয়া। আগেও পড়েছো, অ্যালকোহলে বলেছিলাম যে গ্রিগনার্ড বিকারক, তার সঙ্গে তার যে অ্যালকিল গ্রুপ সে কি করে সক্রিয় হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়। তাহলে এখানে যদি আমরা শুষ্ক ইথার দিয়ে দিই তাহলে দেখব কি RH অ্যালকিল গ্রুপের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হবে প্লাস MgO6H5X, MgO6H5X। যেরকম তোমরা অ্যালকোহলে দেখেছিলে একই বিক্রিয়া, অর্থাৎ তুমি ফেনলের সঙ্গে যদি CH3MgBr আর শুষ্ক ইথার যোগ করো তাহলে তৈরি হবে CH3 যুক্ত CH4 প্লাস MgO6H5Br। তাহলে গ্রিগনার্ড বিকারকের সঙ্গে আমরা যদি ফেনলের বিক্রিয়া ঘটাই তাহলে অ্যালকেন তৈরি হচ্ছে। নেক্সট দেখো ফেরিক ক্লোরাইড দ্রবণের সঙ্গে বিক্রিয়া, one of the important reaction, কারণ এটা শনাক্তকরণ বিক্রিয়া হিসেবেও ব্যবহৃত হয়। এটা হচ্ছে ফেনলের আইডেন্টিফিকেশন রিঅ্যাকশন, যে একটা তরল পদার্থ ফেনল আমি চিনব কি করে, এই বিক্রিয়া তুমি সাহায্য নিতে পারো। দেখো এখানে কি করা হয়, ফেনলের সঙ্গে ফেরিক ক্লোরাইডের বিক্রিয়া ঘটানো FeCl3, তার ফলে তৈরি হচ্ছে FeO6H5 3 প্লাস HCl তৈরি হবে, H2O প্লাস তৈরি হবে ইত্যাদি। তা এই যে বিক্রিয়া তৈরি হলো, এখানে এই যে কমপ্লেক্সটা তৈরি হচ্ছে, একটা জটিল যৌগ কমপ্লেক্স বলা হয়। এই জটিল যৌগের বেগুনি বর্ণ ধারণ করে। তাহলে বেগুনি বর্ণটা থেকে আমরা কিন্তু ফেনলকে শনাক্ত করছি। তাহলে ফেনল শনাক্ত করার জন্য আমরা এই বিক্রিয়ার সাহায্য নিতে পারি। আরও অন্য বিক্রিয়া আছে, তার মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া, যে ফেনলের সঙ্গে যদি আমরা ফেরিক ক্লোরাইডের বিক্রিয়া ঘটাই তাহলে একটা কমপ্লেক্স ফর্মেশন হচ্ছে, যে কমপ্লেক্সের তোমার বেগুনি বর্ণ, কখনো লাল বা কমলা বর্ণ ধারণ করে, মূলত বেগুনি বর্ণ। এই বর্ণের সাহায্যে কিন্তু আমরা ফেনলকে শনাক্ত করতে পারি। এবার দেখো আমরা বেশ কিছু বিক্রিয়ায় আসবো যেগুলোই বেনজিন বলয়ে বিক্রিয়া ঘটে। এতক্ষণ যে বিক্রিয়াগুলো দেখছিলাম সেগুলো সবই ছিল OH মূলকের হাইড্রোজেনের বিক্রিয়া। এবার হচ্ছে বেনজিন বলয়ের বিক্রিয়া। ফেনল তার সঙ্গে যদি আমি ব্রোমিন আর জল দিয়ে দিই, খুব গুরুত্বপূর্ণ বিক্রিয়া, পরীক্ষা আইডেন্টিফিকেশন হিসাবে বারবার আসে। এরকম 2,4,6 ট্রাইব্রোমোফেনল, 2,4,6 ট্রাইব্রোমোফেনল। এই 2,4,6 ট্রাইব্রোমোফেনল এর একটা সাদা অধক্ষেপ উৎপন্ন। এটাতেও তুমি ফেনলকে
আইডেন্টিফাই করতে পারো। কিন্তু এইখানে ব্রোমিনের সঙ্গে যদি আমি কার্বন ডাইসালফাইড যৌগ যোগ করে দিই, তখন কিন্তু আর বেনজিন বলয়ে একাধিক ব্রোমিনেশন ঘটে না। তার পরিবর্তে একটা ব্রোমিন গ্রুপ যুক্ত হয় অর্থ অথবা প্যারা অবস্থা। তাহলে এটাকে বলবো অর্থ ব্রোমোফেনল, আর এটাকে বলবো প্যারা ব্রোমোফেনল। সবসময় মাথায় রাখবে প্যারা যৌগ মুখ্য যৌগ হয় আর অর্থ যৌগ গৌণ যৌগ হয়, কারণ অর্থ পজিশনের ক্ষেত্রে স্টেরিক হিন্ড্রেন্স কাজ করে, আকৃতিগত বাধা কাজ করে, কিন্তু প্যারা অবস্থানের ক্ষেত্রে কোনো আকৃতিগত বাধা কাজ করছে না, তার জন্য মূলত এটা তৈরি হয়। আবার দেখো, তুমি যদি ফেনলের সঙ্গে ক্লোরিন আর জল যোগ করো, একই রিঅ্যাকশন হবে 2,4,6 ট্রাইক্লোরোফেনল। তাহলে মাথায় রাখতে হবে তোমাদের এই মাধ্যমটা জল আছে, এটা কার্বন ডাইসালফাইড। যদি দেখো জল আছে তাহলে 2,4,6 করবে, আর যদি দেখো কার্বন ডাইসালফাইড আছে তাহলে হয় অর্থ অথবা প্যারা আইসোমার দেখাবে। এইটা আইডেন্টিফিকেশন হিসাবে খুবই গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া। এগুলো এমনি তোমার ব্যাখ্যা ট্যাখ্যা কিছু আসবে না এখান থেকে, শুধুমাত্র শনাক্তকরণের বিক্রিয়া হিসাবে আসবে। নেক্সট দেখো নাইট্রেশন বিক্রিয়া। নাইট্রেশন বিক্রিয়া তোমরা জানো যে বেনজিন বলয়ের সঙ্গে যদি গাঢ় স্টেসোফোর গাঢ় HNO3 দিয়ে দেওয়া হয়, দিয়ে আমরা যদি উত্তপ্ত করি তাহলে নাইট্রোবেনজিন প্রবেশ করে, নাইট্রেশন হয়। তো মাথায় রাখবে এখানে যেহেতু OH গ্রুপ আছে, OH কিন্তু বেনজিন বলয়কে অ্যাক্টিভেট করে, তার জন্য H2SO4টা না দিলেও বিক্রিয়া ঘটতে পারে। তাহলে গাঢ় স্টেসোফোর গাঢ় HNO3 দিলেও হবে, বা শুধু গাঢ় HNO3 দিয়ে যদি আমরা উত্তপ্ত করি তাহলেও কিন্তু বিক্রিয়াটা সংঘটিত হবে। তাহলে দেখো ফেনল তার সঙ্গে গাঢ় HNO3 সামান্য উত্তপ্ত করলে তৈরি হবে অর্থ নাইট্রোফেনল এবং প্যারা নাইট্রোফেনল। এবং মাথায় রাখবে এটা মুখ্য যৌগ, এটা গৌণ যৌগ। কিন্তু শুধু যদি তুমি প্যারা নাইট্রোফেনল পেতে চাও, শুধু প্যারা নাইট্রোফেনল, অর্থ নাইট্রোফেনল যেমন এখানে সামান্য পরিমাণ তৈরিও হয়, কিন্তু তুমি যদি শুধুমাত্র প্যারা নাইট্রোফেনল তৈরি করতে চাও তাহলে নাইট্রেশন বিক্রিয়াটাকে তুমি এভাবে ঘটাও। প্রথমে NaNO2 ডাইলিউট HCl 0 to 5 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। তাহলে এখানে ঢুকবে NO গ্রুপ, প্যারা নাইট্রোসোফেনল, আর এই প্যারা নাইট্রোসোফেনলের সঙ্গে যদি আমি আবার নাইট্রিক অ্যাসিড দিয়ে দিই, ডাইলিউট নাইট্রিক অ্যাসিড, তখন দেখা যায় যে এই NO গ্রুপটা পুনরায় জারিত হয়ে গিয়ে নাইট্রো যৌগতে পরিণত হবে। অর্থাৎ এখানে দিয়ে দিলাম লঘু HNO3, তাহলে তৈরি হবে OHNO, প্যারা নাইট্রোফেনল। এবং এক্ষেত্রে এই যৌগটা একমাত্র যৌগ হিসাবে তৈরি হয়, বেশি প্রোডাকশন হয়। তার জন্য প্যারা নাইট্রোফেনল যদি আমি বেশি করে তৈরি করতে চাই তাহলে শুধু নাইট্রিক অ্যাসিড দিয়ে না করে প্রথমে NaNO ডাইলিউট HCl দেওয়ার পরে তার মধ্যে লঘু HNO3 দেব। নেক্সট দেখো সালফোনেশন বিক্রিয়া।
বেনজিন বলয়ে SO3H গ্রুপ প্রবেশ করানোকে আমরা বলি সালফোনেশন। এটা তোমরা গত বছর শিখেছো। তাহলে কি করব, গাঢ় H2SO4 আর তাপ দিয়ে দেব, তাহলে SO3H মূলক হয় অর্থ অথবা প্যারা অবস্থানে প্রবেশ করছে, হয় অর্থ বা প্যারা অবস্থানে প্রবেশ করছে। তাহলে এইভাবে আমরা তোমার বেনজিন সালফোনিক অ্যাসিড অর্থাৎ অর্থ হাইড্রক্সি বেনজিন সালফোনিক অ্যাসিড এবং প্যারা হাইড্রক্সি বেনজিন সালফোনিক অ্যাসিড প্রস্তুত করতে পারি। আর এই নাইট্রেশন এবং সালফোনেশন থেকে সামগ্রিকভাবে একটা যৌগ তৈরি করা হয়। দেখো, এই ফেনলের সঙ্গে তুমি যদি গাঢ় H2SO4 দিয়ে তাপ দাও, তাহলে তৈরি হচ্ছে কি OH SO3 অর্থ অথবা প্যারা অবস্থানে যুক্ত হলো। এবার এটাকে যদি তুমি নাইট্রিক অ্যাসিড দিয়ে দাও, গাঢ় নাইট্রিক অ্যাসিড, তখন দেখবে যে তিনটে পজিশনে NO2 গ্রুপ চলে আসে। তাহলে গাঢ় নাইট্রিক অ্যাসিড দিলে OH, এখানে একটা NO2, এখানে একটা NO2, এখানে একটা NO2 চলে আসছে। তাহলে এটার নাম হচ্ছে 2,4,6 ট্রাই নাইট্রোফেনল। এর আর একটা নাম হচ্ছে পিক্রিক অ্যাসিড। পিক্রিক অ্যাসিড। তাই রাসায়নিক পরিচয় দাও বলে অনেক সময় প্রশ্ন আসে, তোমাদের অনেকগুলো এরকম রাসায়নিক নাম, রাসায়নিক রাসায়নিক পরিচয় দাও বলে অনেক প্রশ্ন হয়, আরও চ্যাপ্টার পড়তে পড়তে দেখবে। তো তার মধ্যে এটা একটা ইম্পর্টেন্ট, পিক্রিক অ্যাসিড। পিক্রিক অ্যাসিড তাহলে রূপান্তরও দিতে পারে ফেনল থেকে পিক্রিক অ্যাসিড, বা রাসায়নিক পরিচয় দাও, রাসায়নিক পরিচয় দিলে বলবে কি 2,4,6 ট্রাইনাইট্রোফেনলকে আমরা বলবো পিক্রিক অ্যাসিড। আর এই সালফোনেশন একটু বলে দিই, এই যে অর্থ হাইড্রক্সি বেনজিন সালফোনিক অ্যাসিড আমরা দেখছি, এটা যদি আমরা টেম্পারেচার 20 ডিগ্রি সেলসিয়াস রাখি তাহলে তৈরি হয়। আর এটা যদি 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার রাখা হয় তখন দেখা যায় যে প্যারা আইসোমারটা উৎপন্ন হয়। তা যাই হোক, আমরা বেশ কিছু বিক্রিয়া আজকে পড়লাম, তোমরা বিক্রিয়াগুলো প্র্যাকটিস করো। আর একটি আমি ক্লাস নেব, তাহলে আমার ফেনল অংশটা শেষ হয়ে যাবে। তারপরে একটি ক্লাস বা দুটি ক্লাস ম্যাক্সিমাম ইথারটা শেষ হয়ে যাবে। তাহলে আমরা আর 3টে ধরে নাও ক্লাস নিলেই তোমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে।